এই পাথরটা কিন্তু পৃথিবী তৈরিরও 3 কোটি বছর আগেকার পাথর। অ্যাপোলো 11-এর যে কমেন্ট মডিউলটা একদম, হ্যাঁ, এইটা হচ্ছে নীল আর্মস্ট্রংয়ের মাথার চুল। ওকে, এই যে নীল আর্মস্ট্রংয়ের মাথার চুল দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এখানে করে লাগানো আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আবার বেরিয়ে পড়েছি এবং আপনাদের নিয়ে যাচ্ছি অসাধারণ একটি জায়গায়। যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখেন আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলে, তাদের কাছে তো খুবই ইন্টারেস্টিং একটি জায়গা। তার কারণ আপনাদের ভালোবাসার সাবজেক্ট রয়েছে এই মিউজিয়ামে, আর এই মিউজিয়ামের নাম মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স। একেবারে আমাদের যাদবপুরের খুব কাছে মুকুন্দপুরে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে, এখনও 1 বছরও কমপ্লিট হয়নি। আজ আমরা ভিজিট করব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে কি কি রয়েছে। খোলা আছে? হ্যাঁ, আমাদের তরফ থেকে একটা এই শোনো, এই এনার সাইজে এই ইসরো আমাদের আইসিএসপি একটা গেঞ্জি আমার তরফ থেকে আমি একটা করতে রাজি আছি, গিফট করতে রাজি আছি। দেখো তো যে ওনার সাইজে আছে কি। তো স্যার আমাকে এই গেঞ্জিটা এখান থেকে দিলেন, এই গেঞ্জিটা পরেই আমি এই ভিডিওটা বানাবো। আর স্যারের নামটা স্যার প্লিজ? প্রফেসর সন্দীপ চক্রবর্তী, এখানকার ডিরেক্টর। সন্দীপ চক্রবর্তী এখানকার ডিরেক্টর, উনি গেঞ্জিও দিয়েছেন। এটা পরে আজকের ব্লগটা বানাবো এবং অসাধারণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের। দেখিয়ে আমি একদম আচ্ছা, টিকিটটা করবো? হ্যাঁ, টিকিটটা যদি করেন তাহলে আমাদের মোটামুটি একটা হলো। না, টিকিট তো অবশ্যই করবো আমি। টিকিট 100 টাকা পার হেড। 100 টাকা করে পার হেড, দুজনের টিকিট। একটা বই আমরা করেছি, পরে নেওয়ার দরকার নেই, যা বুঝিয়ে দিচ্ছি। কিন্তু বইটাতে কি আছে, এই বইটায় আমারই লেখা প্রত্যেকটা, এটা হচ্ছে মিউজিয়ামের প্ল্যান, প্রত্যেকটা ঘরে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, যে 12খানা ঘর আছে, 1220খানা এক্সিবিট আছে, ওকে, তার মধ্যে 160খানা মতো জিনিস যেগুলো না দেখলেই নয়। এবং আমরা এই মিউজিয়ামটাকে 2জন মানুষকে আমরা ডেডিকেট করেছি, যিনি আর কি প্রথম বেলুনে করে গিয়েছিলেন কলকাতা থেকে। আচ্ছা, 1889 সালে। হ্যাঁ, লোকে কেউ জানেন না কিন্তু ওনার কথা। আর স্টিফেন হেক্টর টেলর স্মিথ 1934 সালে প্রচুর রকেট পাঠিয়েছিলেন, রকেটে করে খাদ্য অনেক কিছু জিনিস বহু জায়গায় পাঠিয়েছি। আপনার ডিটেল আরও আছে ভেতরে। এই 2জনকে আমরা মিউজিয়ামটাকে ডেডিকেট করছি। তো স্বাগত স্পেস মিউজিয়ামে। আসুন, প্রথমেই আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কেপলার একটি মডেল পেলোড। এছাড়া আমাদের ল্যান্ডার বিক্রম, এটা হচ্ছে প্রপালশন মডিউল চন্দ্রযান 3-এর, এটা হচ্ছে আদিত্য L1 এই মুহূর্তে রয়েছে। ল্যাগারেজ 1 পয়েন্টে সূর্যর অনেক কিছু কিন্তু কালেক্ট করছে ডেটা। পৃথিবীর প্রথম বিমান রাইট ব্রাদার্সের তৈরি করা, যা উড়তে সক্ষম হয়েছিল। এছাড়া আরও ইন্টারেস্টিং জিনিস রয়েছে এখানে। আমার খুব ফেভারিট জিনিস সেটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের একটি মডেল, এবং তার পাশে রয়েছে একটি স্যাটেলাইট। এটি একটি ইন্টারেস্টিং স্পুটনিক, যা রাশিয়া পাঠিয়েছিল, কিন্তু বলা যেতে পারে মনুষ্য সমাজের পাঠানো প্রথম কোনো উপগ্রহের রেপ্লিকা। এইখানে একটা জিনিস আমি দেখাতে অবশ্যই আগ্রহ প্রকাশ করবো। এটা আমারই ছবি। ওইখানে 1981 সালে আমি যখন ইউনিভার্সিটি শিকাগোতে পড়তাম। স্যার সন্দীপ চক্রবর্তী, আপনি এনার সঙ্গে ইয়ে করেছেন, একসাথে ক্লাসমেট ছিলেন। ইনি ছিলেন আমার ক্লাস। এই তো সামনে, এই আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ভবিষ্যতে, এই সময় বয়স ছিল 22-23, উনি যে ভবিষ্যতে মহাকাশ স্পেস ওয়াক করেছিলেন। উনি স্পেস ওয়াক না, 3বার হাবল টেলিস্কোপ সারিয়েছেন 500 কিলোমিটার উপরে। আচ্ছা, আমি একটা কথা বলবো, আমি কিন্তু খুব শিহরিত হচ্ছি, যেহেতু আমি বা আমাদের সাবস্ক্রাইবাররা জানেন যে গত 6-7 বছর ধরেই মহাকাশ গবেষণা নিয়ে কাজ করছি। আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছি, আমি প্রচণ্ড গর্বিত এই মুহূর্তে। আমি প্রচণ্ড গর্ববোধ করছি। থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে এইভাবে টাইম দেওয়ার জন্য। আমরা তো খুব আনন্দ পাই যে লোকেরা যখন আসে, কারণ এখানে দেখুন, দেখুন এখানে আমার নাম লেখা আছে, হ্যাঁ, আমার ইনস্টিটিউটের নাম লেখা আছে, অর্থাৎ ও নিজে হাতে সই করে আমাদেরকে সব দিয়েছে। অসাধারণ। এইখানে দেখুন যে ফ্ল্যাগ আছে, আমেরিকান ফ্ল্যাগ, স্পেস শাটল 2 থেকে ফিরে এসছে, মহাকাশ থেকে ফিরে এসছে। ওটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, হ্যাঁ, ওটা ISS থেকে ফিরে এসছে। ওকে, এগুলো সব মহাকাশ থেকে ফিরে আসে। কল্পনা চাওলার ছবি আছে। এটা হচ্ছে 30 মিটারের একটা অপটিক্যাল টেলিস্কোপ, তার আদলে তৈরি করা হয়েছে। এর যে মিরারগুলো,
এই মিররগুলো অনেকটা জেমস ওয়েব টেলিস্কোপে যেরকম হানি মানে মৌমাছির চাকের মতো যে আর্টটা হয় সেই রকমভাবে তৈরি। আর এই বিষয়টা নিয়ে আমাদের এখানকার ডিরেক্টর উনি ভালো করে বোঝাবেন এই বিষয়টা কি। পেন্ডুলামটার বৈশিষ্ট্য হলো যে ফুকো 1850-এ উনি বলেছিলেন যে এই যে পেন্ডুলামটাকে যদি আমি দুলিয়ে দিই তাহলে এটা কিছুক্ষণ পরে দেখা যাবে এই আস্তে 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 প্লেনটা এদিকে ঘুরে যাচ্ছে। কেন ঘুরছে? তার কারণ পৃথিবীটা ঘুরছে বলে। তো এটা দেখুন অনেক লম্বা, প্রায় 70 ফুট। কেন করা হয়েছে? যাতে ধীরে ধীরে দোলে। ও ওইখানে গিয়ে যতক্ষণ এখানে চলে আসবে ততক্ষণ পৃথিবী খানিকটা ঘুরে অলরেডি 5 মিলিমিটার ঘুরে গেছে। এটা একটা রিফ্লেক্টর টেলিস্কোপ রয়েছে এখানে, এবং এই টেলিস্কোপের এখন কিছু বোঝা যাবে না, ওই হলুদ বাড়ি কিছু একটা ধরা রয়েছে। রাতের আকাশে অবশ্যই এর থেকে ভালো কিছু দেখতে পাওয়া যাবে। আপাতত এটাও একটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট এই মিউজিয়ামের। এই হচ্ছে কমন মডিউল। আমরা দেখতে পাচ্ছি 3 মহাকাশচারী অ্যাপোলো 11-এর মধ্যে শুয়ে আছেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, বাজ অলড্রিন। এনারা কিন্তু ঠিক এইভাবেই শুয়ে গেছিলেন, এবং মহাকাশ স্টেশনে যখন কোনো মহাকাশচারীকে পাঠানো হয় তারা এইভাবে শুয়ে যায়। তার কারণ এই যে রকেটের গতি, সেই গতিতে তারা যদি নর্মাল বসেন তাহলে সিট দ্বারা ভেঙে যাবে। এই জন্যই এরকমভাবেই তাদেরকে পা উপরে করে এই অ্যাঙ্গেলে শুয়ে থাকতে হয়। যে এইটা আমরা যখন বলি ইগল হ্যাজ ল্যান্ডেড, হ্যাঁ, তো এটা যে কলম্বিয়া আর ইগল ওই যে ল্যান্ডারটা, ওই ল্যান্ডারটা ওই দেখছি যে ল্যান্ড করছে। আচ্ছা, এবার এই ল্যান্ডারটা কিন্তু ওটার মাথার সঙ্গে লাগানো ছিল। এই যে দেখছি নীল আর্মস্ট্রং এর 3D প্রিন্টিং দেখতে পাচ্ছেন তো মুখটা, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং বাজ অলড্রিন, তারা এই গর্ত থেকে বেরিয়ে ওই ল্যান্ডারে ঢুকে তারপর ওনার চাঁদে নেমেছিলেন। চাঁদে নামার পরে চাঁদে ওনারা নিচের অংশ রুখে রেখে চলে এসেছিলেন, ওপরেরটা করে আবার এটার গায়ে ফিরে এসে ভেতরে ঢোকার পরে উপরটাকেও জেটিসন করে চাঁদের অরবিটে ছেড়ে এসেছেন। নিচের মডিউলটা ডিসেন্ডার মডিউল। হ্যাঁ, ডিসেন্ডার মডিউলটাকে ওখানেই রেখে তখন কমন মডিউলটা ইয়েতে ছিল, কক্ষপথে ছিল, ইয়ে করছিল, উনি ঘুরে অরবিট করছিলেন। আর এই আর্মস্ট্রং এর যে ড্রেসটার একটা ছবি, মানে এটা বোঝানো হয়েছে, বা যে ক্যামেরা ইউজ করা হয়েছিল সেই ক্যামেরার মডেল একটা ইম্পর্টেন্ট জিনিস সেই যুগের ক্যামেরা। হ্যাঁ, এইটা হচ্ছে নীল আর্মস্ট্রং এর মাথার চুল। ওকে, এই নীল আর্মস্ট্রং এর মাথার চুল দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এখানে ইয়ে করে লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে এই যে ক্যাপ্টন যে ফয়েলটা, এটার অরিজিনাল 11 এর অরিজিনাল অ্যাপোলো 11 এর ফয়েল। এই যে বডিতে ফিল করতে পারবেন না? হ্যাঁ, ফিল করছি, মাইক্রন ফিল করছি। আর এইটা হচ্ছে চাঁদের পাথর, এটা হাত দিন। এই যে চাঁদের পাথরে হাত দিলাম আমি। ওটা হচ্ছে মঙ্গলের পাথর, এটা মঙ্গলের পাথর। এর থেকে বড় বড় পিস আছে আরেকটা ঘরে, শুধু এটা মানুষকে হাত দিতে দেওয়া হচ্ছে বলে একটু ছোট রাখা হয়েছে। এইখানে দেখবেন মাইক কলিন্স, প্রত্যেকে সই আছে, বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটানো আছে, এবং অরিজিনাল সাইন্স সব অরিজিনাল। এটা যেমন এটা আরেকটা ইঞ্জিনিয়ারের, এটা মাইক কলিন্স, বাজ অলড্রিন, নীল আর্মস্ট্রং। ওইখানে দেখুন বাজ অলড্রিন আছে। বাজ অলড্রিনের আরেকটা আছে আমার লিটারেচার ঘরে, লং প্লেইং রেকর্ডগুলো যেগুলোর মধ্যে ওদের কথাবার্তাগুলো আছে সেই। ওরে বাপরে বাপ, এর অরিজিনাল সব অরিজিনাল। মানে সেই সময় যেটা মানে গ্রাউন্ড স্টেশনের সঙ্গে কমান্ড হচ্ছিল যখন, তার অরিজিনাল ইয়েটা এখানে একদম রেকর্ড করা রয়েছে, লেখা আছে প্রচুর। বাপরে বাপ, তো অসাধারণ কালেকশন। তো দেখুন নীল আর্মস্ট্রং এর নিজের হাতে লেখা সই, নীল আর্মস্ট্রং এর সাইন। এটা নাসার থেকে ছাড়েনি বলে এটা এখানে রাখা হয়েছে, কিন্তু ওটা নাসা থেকে, নাসার অফিশিয়াল কাগজের উপরে। আচ্ছা, এইটা আমরা একটা স্যাড জিনিস দেখেছি, এটা টেস্টিং এর সময় ভিতরেই চলে যায়। না, অ্যাপোলো 1 অ্যাকচুয়ালি ওরা যাওয়ার জন্য রেডি ছিল। টেস্টিং এর সময় দেখুন এই কোনটাতে সিলিন্ডারটা ছিল, অক্সিজেন শর্ট সার্কিট হয়ে পুরো বডিটা প্রায় ভেপোরাইজ হয়ে গেছে, পুরো মানে বাষ্প হয়ে গেছে। দেখুন এই পা দুটো পুরো বাষ্প হয়ে গেছে। এই বডিটা ছিল সিলিন্ডার থেকে দূরে, সেই জন্য কিছু স্ট্রাকচার এখনো আছে। স্যার, কবে কবে খোলা একটু যদি বলে দেন। এই মিউজিয়ামটা তো বুধবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং 6টার মধ্যে ঢুকে পড়তে হবে, সে 7টা অবধি 7:30 অবধি থাকতে পারে। আর যদি কোনো বড় স্কুল কলেজ আসে তারা কিন্তু বুধবারেও আসতে পারে, আগে থেকে যদি ট্রেনিং নিই, যদি আমাদের সঙ্গে কথাবার্তা বলে আসে। ফোন নাম্বারটা এখানকার আমি সব ওয়েব পেজে, আমাদের এখানকার নাম্বার তো ওয়েব পেজে আছে, সে বাইরে যে বসে থাকেন সেই বলতে পারবে তার কন্ট্যাক্টটা। আর যেটা সুবিধা আছে, যদি 25 জনের বেশি আসে তাহলে যেমন 10% আমাদের ডিসকাউন্ট হয়, তেমনি 100 জনের বেশি হলে
20% ডিসকাউন্ট দেওয়া হয়, 500 জনের বেশি হলে 40% ডিসকাউন্ট দেওয়া হয়। ফলে আমরা চাইছি যে যত বেশি মানুষ আসুক, জানুক এটা, এই যে সুবিধাটা, যেটা সারা ভারতবর্ষে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো মিউজিয়াম নেই এবং ওয়ার্ল্ডেও কোনো জায়গাতে এই ধরনের কোনো কালেকশন আমি দেখিনি। ফলে এটা একটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পক্ষে একটা, এবং অনেক বাবা মা আছেন ছাত্রদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন, যে বাচ্চারা একটু মহাকাশ গবেষণার দিকে ন্যাক আছে, তাদেরকে দেখি বাবা মা নিয়ে এসে সব কিছু দেখায় আমাদের সঙ্গে। এটা হচ্ছে চিলির আটাকামা মরুভূমিতে আমাদের যে অ্যালমার টেলিস্কোপ রয়েছে, মানে মানব জাতির সেই টেলিস্কোপ যেভাবে অ্যান্টেনাগুলো রয়েছে সেই আটাকামা মরুভূমির আদলে তৈরি করা হয়েছে একটি মডেল। হচ্ছে ভিজিটার ফ্রম স্পেস। আচ্ছা আচ্ছা, এবার এই যে অ্যালেন্ডে মেটিওরাইটটা, একটা অ্যালেন্ডে যে এই যে পাথরটা রয়েছে, এই পাথরটা কিন্তু পৃথিবী তৈরিরও 3 কোটি বছর আগেকার পাথর। বাপরে! পৃথিবী তৈরি হচ্ছে 457 কোটি বছর আগে, এটা 460 কোটি বছর আগে, এবং তার মধ্যে যে অ্যামিনো অ্যাসিড আছে সেটা পৃথিবীতে পর্যন্ত নেই, মানে 6খানা অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে যেটা পৃথিবীতে নেই। এটা হচ্ছে 450 কোটি বছরের আগেকার, এটা হচ্ছে কার্বনাসিয়াস কনড্রাইট। এইটা দেখুন সবচেয়ে বিখ্যাত জিনিস, এটার নাম হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর যে প্রথম প্রাণী তাদের একটা গুচ্ছ অবস্থাতে তাদের একটা জীবাশ্ম ফসিল 370 কোটি বছর আগে, অর্থাৎ পৃথিবী 450 কোটি বছর আগে তৈরি হয়েছে, তার 80 কোটি বছরের মধ্যে কিন্তু প্রাণ তৈরি হয়ে গেছে। কিন্তু সেই সময়তে প্রাণের জন্য অক্সিজেনের দরকার ছিল না, এরা অক্সিজেন ছাড়াই বেঁচে ছিল। উল্টে এরা অক্সিজেন সাপ্লাই দিয়েছে। আপনি দেখবেন পুকুরের মধ্যে শ্যাওলা থেকে দেখবেন বুদবুদ উঠছে, এই বুদবুদগুলো কিন্তু অক্সিজেন। 100 কোটি বছর ধরে ওরা পৃথিবীকে অক্সিজেন সাপ্লাই দিয়ে গেছে। এই যে 100 কোটি বছর ধরে সাপ্লাই দিয়েছে তার প্রমাণ হচ্ছে এটা, যে এইখানে দেখবেন যে লেয়ার দেখা যাচ্ছে, এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো অক্সিজেনের লেয়ার, মানে ফেরিক অক্সাইড, যেমন রক্তের লালটা দেখি ফেরিক অক্সাইড, যেটা রাস্টের রং, ঠিক আছে? এখানে সেরকম সবকটা মেটেরিয়াল যেগুলো আপনি হাত দিয়ে লেনদেন তারই বড় ভার্সন। হ্যাঁ, এটা হচ্ছে যেটা বেরিঞ্জার ক্রেটার করেছে, এটা হচ্ছে আমাদের ক্যাম্পো দেল চিয়েলো, যেটা আর্জেন্টিনাতে পড়েছে। আচ্ছা, এইখানে যেমন মনে করুন পৃথিবীর যে এখানে চাঁদের পাথর বড় সাইজের, হ্যাঁ, ফেলসপার ব্রেশিয়া বলা হয়, আর এটা হচ্ছে সার্গোটাইট মার্স, মঙ্গল গ্রহের। এরা কিন্তু কী হয়েছে, মঙ্গল গ্রহ থেকে তো ডাইরেক্টলি কেউ নিয়ে আসেনি, মঙ্গলে যখন অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা মেরেছে, সেটা যখন ছিটকে মঙ্গল গ্রহের এসকেপ ভেলোসিটি ক্রস করে চারিদিকে ছড়িয়ে পড়েছে, পৃথিবী টেনে নিয়েছে অনেক। বৃষ্টি পড়ার পরে দেখবেন আকাশটা একটু পরিষ্কার হয়ে যায়, তার কারণটা হচ্ছে যে সমস্ত ভাসমান ধূলিকণা আছে সেগুলো সেটেল ডাউন করে। এবার এই ধূলিকণাগুলোকে যদি আমি কালেক্ট করি, এই যে ভাসমান এগুলো কিন্তু ঝাড় দিয়ে পাওয়া ধুলো। আচ্ছা, জাস্ট ঝাড় দিয়েছি, এই ধুলোগুলো এসছে। এবার আপনি যদি একটা চুম্বক দিয়ে এর উপরে ঘোরান, দেখবেন এর মধ্যে প্রচুর জিনিস আছে যারা ম্যাগনেটিক। আচ্ছা, এবার এই ম্যাগনেটিক জিনিসগুলোর মধ্যে কিছু তো ওখানকার পেরেকগুলো পাবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যদি এ দিয়ে দেখেন আপনাদের মাইক্রোস্কোপ দিয়ে, দেখবেন যে এই যে ধুলোগুলোর মধ্যে কিছু আছে অ্যাবসলিউটলি গোল্ড সাইজে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এক্স্যাক্ট গোল্ড দেখতে পাচ্ছেন? এরা কিন্তু 450 কোটি বছর আগেকার সেই মেটিওরাইট, এবং একে বলা হচ্ছে মাইক্রো মেটিওরাইট, যেগুলো আমাদের ধূলিকণে এখনো ঘুরে বেড়াচ্ছে, এবং তারা পড়তে চায় না বৃষ্টি ছাড়া। তারপর দেখবেন বৃষ্টি কয়েকদিন পরে আবার ধূলিকণা, কারণ এটা 500,000 টন করে প্রতি বছর পৃথিবীর গায়ে পড়ছে এখনো। এবং ফলে মানুষ যখন মনে করে যে মানে এইগুলো বোধহয় দূরের জিনিস, কিন্তু প্রত্যেক বাড়ির ছাদেই আছে। এই হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখা একটা মনে করুন 20 মাইক্রন সাইজে, আমাদের চুলের থেকে হয়তো অর্ধেক কিংবা তারও অর্ধেক সাইজে হচ্ছে, কত ডিটেলে দেখুন মাইক্রোস্কোপিক। এই দেখুন তাদের স্ট্রাকচার দেখুন কতখানি। এইটা হচ্ছে যে এই যে মানে গ্র্যাভিটেশন কাকে বলে, গ্র্যাভিটেশন যদি স্পেস টাইমটা বেঁকে যাচ্ছে, তো এইটা যদি এটা এই যে ধরা যাক এটা স্পেস টাইম, হ্যাঁ, স্পেস চারিদিকে 3 ডাইমেনশন। এবার আমি যদি এটা ধরুন ফোটন, একটা আলোর কণা যদি স্পেস টাইম থাকে সোজা রাস্তায় যায়, তাই না? এটাকে ছেড়ে দিলে ও সোজা চলে যাচ্ছে। কিন্তু যদি সূর্য কিংবা কিছু থাকে যে স্পেস টাইমটাকে বেঁকিয়ে দিয়েছে, তাহলে আমি যদি পাঠাই তাহলে দেখা যাবে যে ও বেঁকে গেল। হ্যাঁ, এই যে বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাওয়াটা স্পেস টাইমের, এই ফোটন কিন্তু ভাবছে নিজের স্ট্রেট লাইনেই যাচ্ছে, কিন্তু স্পেস টাইমটা নিজে বেঁকে গেছে। এই কারণে এটা খুব একটা এক্সাইটিং জিনিস
যে স্পেস টাইম ব্যাখ্যাটা, আরেকটা তো দেখানোর জন্য যে মনে করুন পৃথিবী আর চাঁদ যদি একসঙ্গে যেভাবে তৈরি হয়েছিল এভাবে যখন তৈরি হয়, দেখুন পৃথিবীর সঙ্গে চাঁদ একদম লেগে 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 পড়ছে। মেঘনাথ সাহার ডায়েরি, আর এখানে আছে অরিজিনাল ডায়েরি। অরিজিনাল ডায়েরির পাতাগুলো স্ক্যান করে এখানে রাখা হয়েছে, ওয়ালে রাখা হয়েছে। এই যন্ত্রটি লাইনাস পাউলিং এবং তার যে ছাত্র ডিকারসন, তারা এই ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ব্যবহার করতেন এক্স রে ক্রিস্টালোগ্রাফির উপরে, এবং এইটা অরিজিনাল। এবং লাইনাস পাউলিং হচ্ছে একমাত্র ভদ্রলোক যিনি 2 বার নোবেল প্রাইজ পেয়েছেন, আচ্ছা, এবং সিঙ্গেল হ্যান্ডেডলি, মানে আর কারোর সঙ্গে শেয়ার করেন। এটা কিন্তু ওনার অরিজিনাল ছবি, এতে আমরা সমস্ত ড্রয়িং ছবি না, ওই মেশিন অরিজিনাল একটি ভার্সন। না না ভার্সন না, অরিজিনাল যন্ত্র, অরিজিনাল যন্ত্র, একদম ক্যালটেকের ছাপ আছে। ক্যালটেকের যে সিআইটি যে নাম্বারটা এদিক দিয়ে দেখুন, সিআইটি একদম, মানে ওটা যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অংশ ছিল, এটা দেখুন এখানে লেখা আছে। এটা ক্যালটেকের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এই যন্ত্রকে কাজে লাগিয়ে কিন্তু ডিকারসন এবং লিনাস পাউলিং এক্সপেরিমেন্ট করেছেন 1960-এ। মহাকাশকে আরও জানতে এখানে একটা 3D রুম আছে। আমাদের লাইটের দরকার নেই, কিন্তু এই যে এখানে একটা স্ক্রিন রয়েছে, যেখানে এখানে প্লেব্যাক যদি করে দেওয়া হয় তবে চলতে থাকবে। আর 3Dতে পাওয়া যাবে পুরো দেখা, চশমা দেবে, চশমা পরে বসলে কিন্তু অসাধারণ। এখানে অ্যাস্টেরয়েড থেকে শুরু করে আমাদের গ্রহ নক্ষত্রকে একেবারে মনে হবে যেন আমরা চোখের সামনে থেকে দেখছি, এক্সপিরিয়েন্স করবো এই জিনিসটার। Marcia is a fairly recent crater that shows evidence, and here we're looking at the South Polar Basin, the central. দেখলাম অসাধারণ ছিল, অসাধারণ ছিল। এই শোটা কিন্তু আপনারা এখানে এলে একদমই মিস করবেন না। এই রুমটা খুব ইন্টারেস্টিং। এইটা হচ্ছে পেলোড রুম। এই পেলোডগুলো মহাকাশে গেছিল বেলুনের সাহায্যে। এগুলো অরিজিনাল পেলোড, এগুলো কোনো না কোনো সময় গেছে। বিভিন্ন রকম জিনিস রয়েছে। এই পেলোড সেম জিনিস মঙ্গলেও কিন্তু পাঠানো হয়েছিল। এছাড়া এই হচ্ছে খুব প্রিয় জিনিস, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে। এই মুহূর্তে, মানে আজকে যেই ডেটে ভিডিওটা বানাচ্ছি, এই মুহূর্তেও কিন্তু সুনিতা উইলিয়ামস এর মধ্যেই রয়েছেন, তারই মডেল। আর টোটাল এই মুহূর্তে 4, 2, 6, 3, 9 জন মহাকাশচারী রয়েছেন। এই হচ্ছে ইগল, মানে ইগলের মডেল। ইগল হচ্ছে যে মডিউলটি চাঁদের মাটিতে ল্যান্ড করেছিল। এটি স্পেস শাটল। এছাড়া আমাদের GSLV Mark II একটি রকেটের মডেল রয়েছে, রয়েছে একটি স্যাটেলাইট এবং Saturn V রকেটের একটি মডেল। এখানে একটা স্কাই রুটের রকেটের মতো একটি রকেট রাখা রয়েছে, আর আরও একটি পেলোড। এটা বেলুনে করে মাঝে মধ্যেই ওড়ানো হয়, তারপর আবার ফিরিয়ে আনা হয়। এটা আবহাওয়া সংক্রান্ত ডেটা কালেক্ট করে ফিরে আসি মহাকাশ থেকে। চাঁদের মাটিকে আমরা সাধারণত রেগোলিথ, এটা হচ্ছে চাঁদের মাটির এক্সাক্ট কপি, তার নাম হচ্ছে এক্সোলিথ। আচ্ছা, এবং এটা নাসা থেকে দিয়েছে আমাদের। নাসা যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে, এই মাটিটা ওরা নিজেরা তৈরি করে 3D প্রিন্টিং করে নাসায় যে চাঁদে যে কলোনিগুলো তৈরি করবে সেই কলোনিগুলো বানাচ্ছে। তো তার জন্য ওখানকার মাটির এক্সাক্ট কম্পোজিশন তৈরি করে করা হয়েছে, যাতে ওরা যদি 3D প্রিন্টার নিয়ে যায় তাহলে ওখানকার মাটি থেকে খুঁড়েই ওরা এই কলোনিগুলো বানাতে পারবে। ফলে এটা যে চাঁদের এই যে পায়ের ছাপ যেটা পড়েছিল দেখানো হয়েছিল। এবার ইম্পর্টেন্ট আছে এর মধ্যে, একটা ইন্টারেস্টিং ডিসকাশনের মধ্যে আছে যে জুতোটা পরে উনি গিয়েছিলেন কিংবা ফিরে এসেছেন, সেটা কিন্তু এই জুতোটা না। না, এর উপরে তো আরেকটা পড়েছিল। ওই যে জুতোটা, ওই যে সবুজ রঙের, এই যে নীল রঙের জুতোটা, এই যে নীল অংশটা, এটা কিন্তু সেই গ্রিপ যাতে হয়, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। অনেকে ভুলভাল বলছিল যে এই যে পায়ের ছাপ, সেই জুতোটা কোথায় গেল। সেটাই, এই জুতোটা অ্যাকচুয়ালি ওরা এই ল্যান্ডারে রেখে এসেছে, কারণ এটা গায়ে এত মাটি লেগেছিল যে ওরা সেগুলো নিয়ে যেতে পারেনি, যদি কোনো জীবাণু আসে তার এই জিনিসগুলোর জন্য ওই জুতোগুলোকে কিন্তু রেখে আসতে হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে দেখালাম মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স মিউজিয়াম, এবং অসাধারণ জিনিস এক্সপিরিয়েন্স হলো। একটা টি শার্ট গিফট পেলাম এখানকার ডিরেক্টর স্যার
আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সব কিছু বোঝালেন এবং খুব ভালো লাগলো। অসাধারণ এক ব্যক্তিত্বর সঙ্গে অনেকক্ষণ কাটালাম এবং অসাধারণ ঐতিহাসিক জিনিসের মধ্যে, শুধু ঐতিহাসিক জিনিস বলা ভুল, শুধু তো ঐতিহাসিক নয়, আমাদের মহাকাশেরও বেশ কিছু জিনিসপত্র, এক্সক্লুসিভ জিনিসপত্রের মধ্যে কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।